বেনজির কাণ্ডে পুলিশ বাহিনীর অভ্যন্তরে আসলে কি কিছু হচ্ছে কিনা, কোনো তৎপরতা, কোনো অস্থিরতা, কোনো তোলপাড়, কোনো বিব্রত, এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা দরকার এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া দরকার। এর কারণ হলো পুলিশ বাহিনী রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আমাদের এই রাষ্ট্রীয় ব্যবস্থায় যে জিনিসগুলো না হলে নয়, যেমন ধরুন আইন আদালত এবং আইন আদালতের সাথে যারা জড়িত, উকিল, মুক্তার, বিচারক, বার এবং বেঞ্চ, আপনি যতই বিরক্তি হন না কেন, শেষমেশ আসলে আপনাকে রাষ্ট্রের এই প্রতিষ্ঠানটির নিকট যেতেই হবে। দেয়ার ইজ নো ওয়ে। তো কাজেই প্রত্যেকটি নাগরিকের একটা দায়িত্ব কর্তব্য রয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখা, কলঙ্কমুক্ত রাখা। তদ্রূপ হাসপাতাল এবং ডাক্তার, আপনি এছাড়া চলতে পারবেন না, আপনার লাগবেই, গালাগালি করা যাবে না এদেরকে। বরং কোনো হাসপাতালে গিয়ে যদি আপনি দেখেন যেখানে পায়খানা পড়ে আছে, বাথরুমগুলো অপরিচ্ছন্ন আছে, আপনার যদি সামর্থ্য থাকে সাহায্য করুন। বাইরে থেকে দুজন লোক এনে জিনিসটা একদিন পরিষ্কার করিয়ে দেন। তারপরে আপনি বলুন, আপনাকে তো কেউ নিষেধ করেন। আপনি যদি বাইরে থেকে 10 জন মেথর নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুম পরিষ্কার করতে চান, আপনাকে কেউ নিষেধ করবে না, আপনি এটা করতে পারেন। তো তা না করে আমরা যদি কেবলই মাত্র অভিযোগ করতে থাকি, তাহলে এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাবে। এর কারণ হলো বিপদে পড়লে আসলে আমাদেরকে ওখানেই যেতে হয়। আমি নিজে একবার বিপদে পড়ে দেখলাম যে কোনো হাসপাতালে আমার রুগী ভর্তি করানো হচ্ছে না, রুগী খুব ক্রিটিক্যাল কন্ডিশন, এবং সেখানে আপনি যদি খুব সেলিব্রিটি হন, তাহলে আপনি এই যে বড় বড় যে সকল প্রাইভেট হাসপাতাল রয়েছে, খুব ক্রিটিক্যাল হলে এরাও আপনাকে ভর্তি করবে না, ঘুরে ফিরে আপনাকে সেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই আসতে হবে। সবাই, এমনকি পিজি হাসপাতালেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। তো কাজেই এরকম জাতীয় সম্পদগুলোকে সংরক্ষণ করতে হয়। একইভাবে পুলিশ, ঘুরে ফিরে আপনাকে পুলিশের কাছে যেতে হবে। এই আমার গাড়িটা ভেঙে গেল বা ভেঙে ফেলা হলো, বা ধরুন আমার প্রতি আক্রমণ করার চেষ্টা করা হলো, আমাকে কিন্তু ঘুরে ফিরে পুলিশের কাছে যেতে হয়েছে। কাজ না হলেও পুলিশের প্রতি ভরসা রাখতে হবে, আর কাজ হলেও পুলিশের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। তো এই হলো অবস্থা। তো সেই পুলিশ বাহিনীতে এখন কি হচ্ছে? পুলিশের এ যাবৎকালের সবচেয়ে চৌকস না হলেও আলোচিত, সমালোচিত এবং অন্যতম সুদর্শন একজন পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদ, ডক্টর বেনজির আহমেদ। তিনি কেবলই আইজি পদ নিয়ে সুখে ছিলেন না, শান্তিতে ছিলেন না। তিনি এই আইজি পদটিকে আরো গ্লোরিফাই করার জন্য নিজে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, ঘোরাফেরা করেছেন, এবং আইজি পদটিকে আরো গুরুত্বপূর্ণ করার জন্য তার অফিসকে সাজিয়েছেন, তার জন্য আলাদা বেডরুম বানিয়েছেন তার চেম্বারের সাথে, যেন তিনি রেস্ট নিয়ে আরো বেশি কাজ করতে পারেন। তারপর অনেক কথা বলেছেন যেগুলো আগের আইজিরা বলেনি। বাহিনীর মধ্যে অনেক পরিবর্তন আনার চেষ্টা করেছেন, অনেককে শাস্তি দেওয়ার চেষ্টা করেছেন, অনেককে পুরস্কৃত করার চেষ্টা করেছেন। ফলে পুরো বাহিনীতে তাকে কেন্দ্র করে একটা বলয় তৈরি হয়েছিল এবং সেই বলয়টা এখনো কিন্তু রয়েছে। তো কাজেই তাকে যদি এখন প্রকাশ্যে এইভাবে টানা হেঁচড়া করেন, অপমান করেন, লাঞ্ছিত করেন, তাহলে এটি ঊর্ধ্বধারী অনেক লোক আছে, তাদের মনোবল ভেঙে দেবে এবং পুরো যে পুলিশিং সিস্টেমটা রয়েছে, সেটা রাষ্ট্রীয় পুলিশিং সিস্টেম বলেন বা কমিউনিটি পুলিশিং বলেন, পুরোটাই কিন্তু ঠিকমতো হ্যান্ডেল করতে না পারলে সর্বনাশ ঘটে যাবে। তো আমার যাদের যাদের সাথে সম্পর্ক আছে, আমি দেখলাম যে অনেকেই পুরো বিষয়টি নিয়ে বিব্রত, অনেকে ম্রিয়মাণ যে শব্দটি, সেটি আবার যারা একটু সাহসী, তাদের বক্তব্য হলো যে পুলিশ বেনজির সাহেবের এই ঘটনাকে একান্ত ব্যক্তিগত ঘটনা হিসেবে ট্রিট করছে এবং এটা নিয়ে কেউ
মাথা ঘামাচ্ছে না, এরকম কার কোনো বিষয় নেই। তবে কেউ কেউ বলছেন যে ভদ্রলোকের সঙ্গে একত্রে চাকরি করেছি, ভালো সম্পর্ক ছিল, আজ তার এই দুরবস্থা, এটা ভালো লাগছে না। কেউ কেউ আফসোস করে বলেছেন যে কেন এরকম হলো, তিনি কেন এই কাজগুলো করতে গেলেন, আমরা ওই সময় তাকে বলতে পারিনি কেন তিনি এই কাজগুলো করতে গেলেন। তো এটা হলো একেবারে বাস্তব অবস্থা। এর বাইরে আপনি দেখুন যে বেনজির সাহেবকে টানাটানি করতে গিয়ে পেপার পত্রিকা থেকে শুরু করে সামাজিক মাধ্যমগুলো তাদের যাকে বলতে গেলে অনেক আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে, অনেক উৎসাহ বোধ করছে আরো দুর্নীতিবাজ খুঁজে বের করার জন্য, তথ্য এবং প্রমাণ সহ। এবং ইতিমধ্যে যেটি হয়েছে সেটি হলো বেশ কয়েকজন দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের সম্পত্তির যে হিসেব, এটা সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। একজন অতিরিক্ত ডিআইজি, তার কয় হাজার কোটি টাকার সম্পত্তি আছে, কোথায় কি মানে জায়গা জমি আছে, সেগুলো এখন রীতিমতো ভাইরাল আকারে প্রচারিত হচ্ছে। এবং এই লোকের কপালেও খুব দ্রুত দুর্ভোগ দুর্দশা নেমে আসবে। এর বাইরে যারা খুব সেন্সিটিভ পদে রয়েছে, বেশ কয়েকজন কর্মকর্তা খুবই গুরুত্বপূর্ণ পদ পদবিতে আছে, আপনারা সবাই তাদেরকে চিনেন। তো এদের বিরুদ্ধেও কিন্তু ঢালাও দুর্নীতির অভিযোগ আছে, এবং তাদেরকে যদি ধরা হয় তাহলে বেনজির সাহেবের যে সম্পত্তির বহর আপনারা দেখে আশ্চর্য হয়েছেন, হয়তো আপনারা আরো আশ্চর্য হবেন এদের সহায় সম্পত্তি দেখলে। আবার পুলিশের মধ্যে অনেকগুলো লোক রয়েছে যারা অনেকটা ভিজা বিলাই প্রকৃতির, চুপচাপ থাকেন, মিষ্টি মিষ্টি কথা বলেন, মুচকি মুচকি হাসেন, এবং সরকারের বিভিন্ন পারপাস সার্ভ করেন অনেকটা নিষ্ঠুরতার সঙ্গে। মানে তাদের আচার আচরণ দেখে মনে হয় না যে তারা এই কাজগুলো করতে পারেন। এরকম অনেক কর্মকর্তা আছেন যারা গাজীপুর, নারায়ণগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে লোভনীয় যেখানে জমি, সেখানে জায়গা জমি রিসোর্ট থেকে শুরু করে অনেক কিছু তারা করেছেন, এবং এখন এই অবস্থার মধ্যে রীতিমতো পানির দামে বিক্রি করার জন্য তারা হন্য হয়ে ঘুরছেন, এবং আলটিমেটলি টাকা বিক্রি করে তারা কি করবেন, ডাইরেক্ট পাচার করে দিবেন, বাংলাদেশে তারা রাখতে পারবেন না। তো এই যে অর্থনীতির যে দুরবস্থা, সেই দুরবস্থার মধ্যে যদি এরকম বিভিন্ন সেক্টরের 100 জন দুর্নীতি, যাদের গড়ে যদি 500 কোটি টাকা থাকে, এই 500 কোটি টাকা যদি এই মুহূর্তে তারা সরাতে চায়, ট্রান্সফার করতে চায়, পাচার করতে চায়, এটি নিয়ে যদি তারা চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, তাহলে পুরো সিস্টেমটার মধ্যে একটা নড়বড়ে অবস্থা তৈরি হয়ে যাবে। তো কাজী ডক্টর বেনজিরকে নিয়ে পত্র পত্রিকায় ঢালাও নিউজ ছাপা হচ্ছে, এবং এটা পত্রিকার একটা যাকে বলা হয় নর্মাল ফেনোমেনা, সাধারণ ফেনোমেনা বা সাধারণ ক্যারেক্টারিস্টিক্স। তারা নেতিবাচক খবর প্রচার করতে চায় এবং মানুষ এগুলো শুনতে চায়। সামাজিক মাধ্যম আরো বেশি, টিকটক আরো বেশি, এখানে একেবারে পানের সঙ্গে চুন মিশিয়ে এক বিশাল বিশাল ঘটনা তৈরি করে তারপরে এগুলো প্রচার করা হয়। তো কাজী ডক্টর বেনজিরকে নিয়ে যা কিছু হচ্ছে, এগুলো যেভাবে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে, এবং যেভাবে সঙ্গে সঙ্গে তার উর্দির কথা আসছে, তার পদের কথা আসছে, তার পদবীর কথা আসছে, তার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের কথা আসছে, তার বাড়ি টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ, সেই জিনিসগুলো আসছে। তারপর পুলিশের অনেকগুলো যাকে বলা হয় অভ্যন্তরীণ যে ক্রন্দল, সেগুলো সামনে চলে আসছে, দ্বন্দ্ব সংঘাত চলে আসছে। কারা বেনজির গ্রুপের লোক এখনো পুলিশের মধ্যে আছেন, তাদের মধ্যে একটা কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। কারা বেনজির বিরোধী লোক, তাদের মধ্যে একটা যাকে বলা হয় আনন্দের একটা বন্যা বয়েছে। সব মিলিয়ে পুরো পুলিশ বাহিনীর মধ্যে একটা তোলপাড় চলছে, যা কিনা নাগরিক হিসেবে আমাদের জন্য খুবই ক্ষতিকর। এই মুহূর্তে পুলিশের হাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, অনেকগুলো মামলা, অনেকগুলো ইস্যু। এখন এই অবস্থাতে পুলিশ যদি নিষ্ক্রিয় হয়ে পড়ে, ব্যক্তি পর্যায়ে যেভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হবেন, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, এবং আওয়ামী লীগ আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো বিষয়গুলোর সঙ্গে যেহেতু রাজনীতি জড়িত, বিষয়গুলির সাথে অন্যায় জড়িত, ডক্টর বেনজির যে কাজকর্মগুলো করেছেন, এগুলোকে একেবারে তিনি যে
ক্রিমিনাল হিসেবে, ধরুন ওসি প্রদীপের মতো একেবারে সিরিয়াল কিলার হিসেবে তিনি কিলিং করেছেন, অন্যায় করেছেন, টাকা উপার্জন করেছেন, পাচার করেছেন, এইরকম নয়। হি ওয়াজ ইনস্টিটিউশন। আইজির যে পদটি একটা ইনস্টিটিউশন, এবং তিনি আপাদমস্তক একজন শিক্ষিত মানুষ, এবং তার সঙ্গে যারা চলেছেন বন্ধু মহলে তিনি অনেকের কাছেই প্রিয় একজন মানুষ ছিলেন। তো তার জীবনে যে অর্থনৈতিক বা নারী ঘটিত যে বিষয়গুলো এখন সামনে আসছে বা অন্য যে সকল অনিয়ম আসছে, এগুলোর সবকিছুর একটা কার্যকারণ আছে। তিনি এমনি এমনি করেননি। তিনি তো জাতিসংঘে দীর্ঘদিন চাকরি করেছেন, তখন তো তিনি এই কাজ করেননি। তিনি যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন, তখন আপনি সম্পত্তির হিসাব দেখেন, তিনি তখন কয় বিঘা জমির মালিক ছিলেন। তো যেই মুহূর্তে তাকে র্যাবে আনা হয়েছে, তখন তার যে কাজ, তার কর্ম, তিনি যে কমান্ডগুলো ফলো করেছেন এবং তিনি যে সার্ভিসগুলো দিয়েছেন একটি রাজনৈতিক সরকারকে, সেটার বিনিময়ে তার মধ্যে এক ধরনের আশা তৈরি হয়েছে, এক্সপেকটেশন যেটিকে বলা হয়, একটা কনসিডারেশন তিনি আশা করেছেন, প্রতিদান তিনি আশা করেছেন। আবার সেখান থেকে যখন আইজি হয়েছেন, তখন তিনি তার যে রুলস অফ বিজনেস, আইজির যে রুলস অফ বিজনেস, সেই বিজনেসের বাইরে গিয়ে যদি অতিরিক্ত কিছু করে থাকেন, তাহলে তিনিও অতিরিক্ত কনসিডারেশন দাবি করতে পারেন। এবং সেই কনসিডারেশনগুলো রাজনৈতিকভাবে নিষ্পত্তি যদি করা হতো, যে ঠিক আছে তুমি আমার জন্য এই কাজগুলো করেছো, উই আর হ্যাপি, উই আর গ্রেটফুল, বিইং এ আইজি তোমার এই কাজগুলো করা উচিত নয় বা তুমি এটা করতে পারো না, কিন্তু তুমি এই কাজগুলো নিয়মের বাইরে গিয়ে করেছো, তোমার জীবন অনাগত দিনে ঝুঁকিপূর্ণ হবে এবং অনাগত দিনে তুমি বিপত্তির মধ্যে পড়তে পারো। ডোন্ট ওরি, চিন্তা করো না, আমি বা আমরা যতদিন আছি আমাদের সঙ্গে তোমার যে তকদির এটি একত্র করে নিলাম এবং আমাদের দলের মধ্যে তোমাকে সামিল করে নিলাম। ফলে আমরা যদি ভালো থাকি তুমিও ভালো থাকবে, আর আমরা যদি মন্দ থাকি তুমিও মন্দ থাকবে। এটা নিয়ে কোনো রকম চিন্তা করো না, চাকরি চলে যাবে সময় মতো, এর চেয়ে ভালো কিছু তোমাকে দেওয়া হবে। টাকা দরকার, পয়সা দরকার, তোমাকে আমরা দেব। এই জিনিসগুলোর ক্ষেত্রে যদি সহযোগিতা, পারস্পরিক সমঝোতা, পুরস্কার, কাজের বিনিময়ে যে পুরস্কার, এবং পুরস্কার মানে একজন এসপি, একজন ওসি তিনি সাধারণভাবে দায়িত্ব পালন করবেন, এই জন্য তিনি রাষ্ট্রীয় পুরস্কার পাবেন ভালো দায়িত্ব পালনের জন্য। কিন্তু তিনি যদি কোনো এমপি সাহেবের দাবিদারি করেন, মন্ত্রী সাহেবের দাবিদারি করেন, কোনো দলের দাবিদারি করেন, তাহলে মন্ত্রী, এমপি বা দল থেকে তাকে তো পেতে হবে কিছু। তো সেটা যদি তিনি না পান, তখনই তিনি করেন কি, তার সীমা অতিক্রম করে তিনি এমন কিছু করার চেষ্টা করেন যেটা তার ফ্রাস্ট্রেশন থেকে আসে, অনিশ্চয়তা থেকে আসে। তো ডক্টর বেনজিরের জীবনেও যে জিনিসগুলো এসছে সেটা মূলত এক ধরনের ফ্রাস্ট্রেশন তার মধ্যে কাজ করেছে, অনিশ্চয়তা তার মধ্যে কাজ করেছে, এবং সেই অনিশ্চয়তা এবং ফ্রাস্ট্রেশন দূর করার জন্য তিনি অর্থ বা অন্যান্য যে অনিয়ন্ত্রিত জীবন রয়েছে সেই পথে তিনি পা বাড়িয়েছেন। তো কাজেই তার বিষয়টা নিয়ে কেবলই মাত্র তাকে আক্রমণ করে যদি আমরা অন্য সব বিষয়গুলোকে উপেক্ষা করি, অন্য সব বিষয়গুলোকে না দেখার ভান করি, তাহলে এরকম শত শত বেনজির এই পুলিশ থেকে বা বেসামরিক প্রশাসন থেকে তৈরি হয়ে যাবে, এবং এরকম ঘটনা একটার পর একটা ঘটতে থাকবে এবং আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব, পুরো জাতির দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কাজেই কেন একজন বেনজির তৈরি হলো, কেন তিনি এই কাজগুলো করলেন, এবং অনাগত দিনে এরকম বেনজির তৈরি হবে না, এবং অনাগত দিনে কোনো পুলিশের আইজি বা ঊর্ধ্বতন কর্মকর্তা এই ধরনের কর্মকাণ্ড করবে না। এটা প্রতিষ্ঠিত করার জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা দরকার, এবং সেটা কেবলমাত্র গণতান্ত্রিক পরিবেশেই সম্ভব। কেবলমাত্র একজন ন্যায় বিচারকের পক্ষেই এরকম একজন ভালো আইজি তৈরি করা সম্ভব। কেবলমাত্র একজন যাকে বলা হয় সত্যিকার অর্থে দেশপ্রেমিক রাজনৈতিক নেতা, প্রজ্ঞাবান নেতা, যার উপর আল্লাহর রহমত এবং বরকত আছে, তার অধীনে যদি কোনো প্রশাসন থাকে, সেখানে ভালো ভালো ওসি তৈরি হবে, এসপি তৈরি হবে, ডিসি তৈরি হবে, আইজি তৈরি হবে। এমনি কি দেখেন, আমরা ব্রিটিশ সরকারকে অনেক কথা বলি, কিন্তু ব্রিটিশ জামানাতে একজন আইজি একটা 100 টাকা ঘুষ খাবেন বা 1 টাকা ঘুষ খাবেন, একটা
টাই উপহারে নেবেন, এটা কল্পনাই করা যেত না, কল্পনাই করা যেত। এমনকি পাকিস্তান জামানাতে পুলিশের একজন আইজি, সেটা পাকিস্তানের সেন্ট্রাল গভর্নমেন্টের হোক কিংবা আমাদের প্রাদেশিক সরকারের ইন্সপেক্টর জেনারেল পুলিশ হোক, গিয়ে দেখেন তো 1947 থেকে 70 পর্যন্ত কোনো পুলিশের আইজি পাকিস্তান সরকারের আমলে এরকম বেনজির সাহেবের অভ্যাসের ধারের কাছে কারো কাছে কোনো কিছু ছিল কিনা? তাহলে কি হতো যে তারা তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড, তাহলে কি পাকিস্তান কি খারাপ কাজ করেনি? অনেক খারাপ কাজ করেছে, কিন্তু তারা সেই খারাপ কাজ করতে গিয়ে বিচার বিভাগকে, রাষ্ট্রের কোনো অর্গানকে নিজেদের মন্দ কর্মের সাথে যুক্ত করেনি। পলিটিক্যালি তারা অনেক মন্দ কাজ করেছে, আর সেই মন্দ কাজ করতে গিয়ে যে হেফাজত অবস্থা হয়েছে, পুলিশ নির্দিষ্ট সীমার মধ্যে থেকে, তারপরে বিচার বিভাগ নির্দিষ্ট সীমার মধ্যে থেকে যেগুলো না করলেই নয় সেই জিনিসগুলো তারা করেছে। কিন্তু স্বপ্রণোদিত হয়ে যার জেল হবে না তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো, যেটা মামলা হবে না সেখানে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেল, তারপরে একেবারে নির্দোষ একজন ব্যক্তিকে ধরে নিয়ে গুম করে দেওয়া হলো, ডাইরেক্ট গুলি করে তাকে একেবারে মেরে ফেলা হলো, সীমান্ত পাড়ি দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হলো অন্য দেশে। এই ধরনের কর্মকাণ্ড পাকিস্তান আমলে হয়নি। পাকিস্তানের কয়জন লোককে সালাউদ্দিন সাহেবের মতো বিএনপি নেতা ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে? আপনি বলেন তো, একটু খোঁজ নেই কয়জনকে ইলিয়াস আলীর মতো গুম করে দেওয়া হয়েছে? কিংবা পাকিস্তান জমানাতে এইরকম সেনাবাহিনীর প্রধানকে নিয়ে আলাপ আলোচনা হয়েছে, এরকম নেতিবাচক কথাবার্তা, সেটা হয়নি। তো কাজেই আমরা ডাল ভাত খাওয়া বাঙালি, একসাথে খিচুড়ি খেতে আমরা আরো বেশি পছন্দ করি। এবং এই যে যখন ডালে চালে মিলে খিচুড়ি হয়, তখন সেটায় ডালও আলাদা করা যায় না, খিচুড়িও আলাদা করা যায় না, ভাতও আলাদা করা যায় না। তো কাজেই বেনজির রাতের ভোট, বিনা ভোট, নিশি রাতের ভোট, ডামি ভোট, এবং এর সাথে সাথে সংশ্লিষ্ট যে অপসংস্কৃতি এবং অপরাজনীতি সব এক হয়ে গিয়েছে, একেবারে খিচুড়ি হয়ে গিয়েছে, জগা খিচুড়ি হয়ে গেছে। সেই জগা খিচুড়ির মধ্যে থেকে, যেমন খিচুড়ির মধ্যে একটা আলুর টুকরা থাকে বা ধরুন একটা মাংসের টুকরা থাকে, যেভাবে আপনি রান্না করেন, তো তার মধ্যে থেকে বেনজির ওরকম একটা জগা খিচুড়ির মধ্যে ছোট্ট একটা আলুর টুকরা মাত্র। তো সেখান থেকে যদি সেই আলুর টুকরোটাকে ধরে এনে উঠিয়ে ধুয়ে মুছে বা ম্যাশ করে পিষে বা ফেলে দিয়ে আপনি যদি কোনো খিচুড়ির গুণাগুণ বাড়াতে চান, কমাতে চান, তাহলে খিচুড়ির কিছুই হবে না, মধ্যখানে আলু বেচারা শেষ। তো এখন এই যে বেনজির সাহেবের যে ঘটনাটা, এটা অত্যন্ত স্পর্শকাতর পুলিশের জন্য, দেশের জন্য, রাজনীতির জন্য, এবং এই বিষয়টি সতর্কতার সাথে সবাই হ্যান্ডেল যদি আমরা করতে না পারি, তাহলে অনাগত দিনে আরো বড় দুর্ভোগ, দুর্দশা আমাদেরকে। এই শিরোনামটি মূলত সমসাময়িক বিষয়গুলো নিয়ে নয়, বা আজকের দিনে যা কিছু ঘটছে তা নিয়ে নয়। হাজার বছর ইতিহাসে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য এবং রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য মানুষ কত জঘন্য কাজ করতে পারে, তার কিছু উদাহরণ এই ভিডিওতে তুলে ধরব। এবং এটার মূল কারণটা হলো যে এখন যারা সরকারে আছেন তারা যেন এই কথাগুলো শোনেন, আর যারা সরকারের বাইরে আছেন তারা যেন এই বিষয়গুলো সচেতন থাকেন। যখন একটা জাতির কোনো একটা সম্প্রদায় ছোট্ট একটা ভুল করে, সেই ভুল করার কারণে শত শত বছর ধরে মানুষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতে হয়। প্রথমে একটা ঘটনা বলি। আজ আপনারা ফিলিস্তিন, হামাস, তারপরে প্যালেস্টাইন, ইসরায়েল, এই বিষয়গুলো নিয়ে খুব আবেগ দেখাচ্ছেন না? মুসলমানদের অধিকার নিয়ে অনেক কথাবার্তা বলছে, কিন্তু আপনাকে জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনে আমাদেরকে 800 বছর ধরে রাজত্ব দিয়েছিল। এই রাজত্ব মদিনা থেকে শুরু হলো, মদিনা থেকে সেই রাজত্ব কুফাতে গেল, কুফা থেকে সেই রাজত্ব দামেস্ক গেল, দামেস্ক থেকে সেই রাজত্ব বাগদাদে গেল, বাগদাদ থেকে আবার সেই রাজত্ব চলে আসলো কায়রোতে ফাতেমি সাম্রাজ্যের মাধ্যমে। তারপরে সেই রাজত্ব চলে গেল একটা অংশ স্পেনে, আর একটা অংশ ভারতের মুঘলরা চলে আসলো, আর একটা অংশ মধ্য এশিয়াতে চলে আসলো খারুজম ডাইনেস্টি, আর একটা অংশ ইউরোপে অটোম্যান সাম্রাজ্য।
এই অটোমান সাম্রাজ্য 800 বছর ধরে মধ্যপ্রাচ্য শাসন করেছে প্রথম মহাযুদ্ধের সময়। এই যে মক্কার যে এখন হেজাজ বলা হয়, হেজাজ, তো এই হেজাজের গভর্নর ছিলেন এই যে বাদশাহ এখন আছে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ, তার দাদার বাবার নাম ছিল শরীফ হুসাইন। হি ওয়াজ দ্য গভর্নর অফ হেজাজ। তো হেজাজ মানে দক্ষিণ আরব, জাজিরাতুল আরব। তো এই হেজাজের এই লোক ব্রিটিশ গোয়েন্দা কর্নেল, যাকে বলা হয় লরেন্স অফ অ্যারাবিয়া, সে এই শরীফ হুসেনকে রিক্রুট করলো যে তুমি বেইমানি করো কার সঙ্গে? অটোম্যানদের সঙ্গে। ব্রিটিশদের পক্ষে তুমি কাজ করো, বিনিময়ে তোমাকে তোমার 2 ছেলেকে এই পুরো মধ্যপ্রাচ্যের বাদশাহী তোমাদেরকে দেয়া হবে। ফিলিস্তিন তোমাদের থাকবে, সিরিয়া তোমাদের থাকবে, মিশর তোমাদের থাকবে, জর্ডান, এই পুরো এলাকাটা, জর্ডান, ইরাক পুরো এলাকাটা নিয়ে থাকবে। শরীফ ইসলাম বেইমানি করলো। এবং আপনি জানেন যে ওই সময়টাতে পৃথিবীর সবচেয়ে বড় রেল লাইন ছিল প্রথম মহাযুদ্ধে, ট্রান্স জর্ডান রেল লাইন। ইরাক থেকে এই রেল লাইনটা শুরু হয়ে একেবারে সেই মদিনা পর্যন্ত এই রেল লাইন ছিল। আর এই রেল লাইন সেই ইরাক হয়ে, ফিলিস্তিন হয়ে মদিনা পর্যন্ত রেল লাইন ছিল। এখনো মদিনাতে গিয়ে দেখবেন সেই অটোমান যুগের সেই রেল স্টেশন আছে। তো বুঝেন যে অটোম্যানরা কি করেছিল মুসলমানদের জন্য। এই শরীফ হুসেন এবং তার যারা লোকজন এই ফিলিস্তিনের এই এলাকাটাতে, ইসরায়েলি এলাকাটাতে ট্রান্স জর্ডান রেলওয়েটা সম্পূর্ণ উড়িয়ে দেয় এবং 20,000 অটোম্যান সৈন্যকে তারা মেরে ফেলে। ফলে এই পুরো মধ্যপ্রাচ্য থেকে অটোম্যানরা চলে যায়। ব্রিটিশরা বেইমানি করে, শরীফ হুসাইন কিছুই পায় না এবং তাকে ফিলিস্তিনিরা রাগ হয়ে তাকে চাকু মেরে এই মসজিদের, এই আকসা তো আমাদের ছিল, মসজিদুল আকসা, এখানে ফিলিস্তিনিরা মেরে ফেলে। এই হলো আমাদের বেইমানের ইতিহাস, দেশ বিক্রির ইতিহাস। আচ্ছা, কারবালার কথা বলি। এই যে কারবালা এত ঘটনাটা ঘটলো, ইমাম হুসেনের সাথে এই ইরাকের লোকজন বেইমানি করলো, যেভাবে ইরাকের লোক সাদ্দাম হোসেনের সাথে বেইমানি করেছে, যেভাবে লিবিয়ার লোকজন ইতালির সাথে যুক্ত হয়ে সেই লিবিয়ার স্বাধীনতা মুসলিনের হাতে তুলে দিয়েছে, একইভাবে সেই যে সাদ্দাম হোসেনের সাথে যারা লোকজন, তারা আমেরিকার দালাল হয়ে, এবার তো ইরানের ভাগ্য ভালো, ইরান বেঁচে গেছে, পুরো ইরাককে তারা তুলে দিয়ে আজকের এই যে পুরো সিরিয়া, ইরাক, লেভান্ট, পুরো এলাকাতে যে সবকিছু, তো আমাদের বেইমানির ফল। আমরা বিক্রি করে দিয়েছি, মুসলমানরা বিক্রি করে দিয়েছি, ওই অঞ্চলের লোকগুলো বিক্রি করে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখেন 2টো দেশ, একটা হলো নরওয়ে আর একটা হলো ফ্রান্স, তারা বেইমান তৈরি করে ফেলেছে নরওয়েতে, ফ্রান্সে বেইমান তৈরি করে ফেলেছিল। ফলে ফ্রান্সের আর্মিদের একটা বিরাট অংশ হিটলারের সাথে যোগ দিয়ে তারা সেখানে মানে নাৎসি বাহিনীর শাসন কায়েম করেছিল। সেম নরওয়েতে একই ঘটনা ঘটেছিল। আমাদের পাক ভারত উপমহাদেশে বহু ঘটনা রয়েছে। আপনি যদি মুঘল জমানা চিন্তা করেন, নাদের শাহ যখন আক্রমণ করলো, মোহাম্মদ শাহ তখন এখানে। আপনি যদি সুলতান মাহমুদ, গজনীর সুলতান মাহমুদ, প্রত্যেকবার ভারতের লোকজন তাকে ডেকে নিয়ে আসেন যুদ্ধ করেন। এই যে তারাইনের যুদ্ধে পৃথ্বীরাজকে যে পরাজিত করলো, এটা এমনি এমনি হয় না। মোহাম্মদ ঘুরি, সুলতান মাহমুদের পরে মোহাম্মদ ঘুরি। বাংলাদেশের তো মীর জাফরের কথা আপনারা জানেন সবাই, মীর জাফর, ঘটসৃষ্টি, বেখবর, আইদুল্লাহ, পিয়ার লতিফ, তারা সবাই এই দেশকে বিক্রি করেছে। ভারতের কাছে সিকিম বিক্রি করে দিয়েছে লেন্দুব দর্জি। এই যে দেশ বিক্রি করার ইতিহাস, তার সঙ্গে সঙ্গে অনেকে বউ বিক্রি করে দেয়, কন্যাকে বিক্রি করে দেয়।
নিজের ছেলেকে বিক্রি করে দেয় ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতা রক্ষা করার জন্য এবং ক্ষমতায় যাওয়ার জন্য। শেখ হাসিনার জামানাতে আমরা সবাই বলতাম শেখ হাসিনা ভারতের দালাল, এই দেশটাকে বিক্রি করে দেবে, এই দেশটাকে সিকিম বানিয়ে ফেলবে, এবং শেখ হাসিনা হলো মহিলা লেন্দুক দর্জি। কিন্তু আজকের দিনে আপনি যদি দেখেন যে ভারতের সঙ্গে তার যে ইন্টারকানেক্টিভিটি ছিল, যে ব্যবসা বাণিজ্য ছিল, এবং ওই সময় দেশের যে সমৃদ্ধি ছিল, মিলিটারি পাওয়ার ছিল, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে পাসপোর্টের গুরুত্ব ছিল, ভ্যালু ছিল, রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে পদটি গ্লোবালি যেভাবে রিকগনাইজ হতো, সেটার 10% এখন অবশিষ্ট নেই। আর এই যে শেখ হাসিনার পতনের পরে এখনো পর্যন্ত ভারতের সাথে কোন কোন চুক্তিগুলো গোলামির চুক্তি, দাসত্বের চুক্তি, এটা আমরা এখনো খুঁজে পাইনি। আর অন্যদিকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে আমাদের যত স্বপ্ন, ভালোবাসা, দেশপ্রেম এই লোকটিকে কেন্দ্র করে একদম উগরে পড়েছিল। কিন্তু দেখা গেল তিনি এই নির্বাচনের অল্প মাত্র 3 দিন আগে আমেরিকার সঙ্গে যে চুক্তি করেছেন, সব মানুষ, বাংলাদেশের শুধু মানুষ না, প্রকৃতি অভিশাপ দিচ্ছে যে বাংলাদেশকে এইভাবে শৃঙ্খলতার মানে কৃতদাসী হিসেবে দেশমাতৃকাকে আমাদের হাজার বছরের ইতিহাসে কখনো এইভাবে দেশ বিক্রি হয়নি। এমনকি ব্রিটিশ জমানাতেও নয়। রবার্ট ক্লাইভের কাছে মির্জাফর দেশ বিক্রি করেছে, কিন্তু এভাবে নয়। মির্জাফর একটা সাধারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংল্যান্ডের তখন একটা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, 1 নম্বর কোম্পানিও না, সেই কোম্পানির বাংলাদেশে একটা প্রতিনিধি তার সঙ্গে হয়েছে। কিন্তু সে যদি ওই সময়টাতে ফ্রান্সের সম্রাট অথবা ধরুন ব্রিটেনের রানীর সঙ্গে দেশ বিক্রি করতো, যেভাবে আলাস্কা বিক্রি করা হয়েছে, তো সেটা তো তিনি পারতেন। কিন্তু তিনি একটা কোম্পানির কাছে বিক্রি করেছেন, এবং কোম্পানি তার আপন যোগ্যতা বলে ধীরে ধীরে 1757 থেকে 1773-74 পর্যন্ত ধীরে ধীরে দেশটাকে তারা অকুপাই করেছে। কিন্তু যেটি মোগল সম্রাট মোহাম্মদ শাহ করেছে, একটি বৃহৎ কুমিরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ নাদির শাহ যখন দিল্লিতে আসলো, মুঘল রাজদরবারে গিয়ে সে সেই রুমে ঘুমালো যে রুমে সম্রাট ঘুমাতেন, মোহাম্মদ শাহ ঘুমাতেন। তার পছন্দ হলো, নাদির শাহের পছন্দ হলো, সে এখান থেকে সেই ময়ূর সিংহাসন নিয়ে গেল, ধন সম্পদ যা কিছু ছিল সব নিয়েছিল, এবং ভারত হা করে তাকিয়ে দেখল। এখন বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে বৈষম্য, আমেরিকার যে শক্তিমত্তা, তার যে সফট পাওয়ার, তার যে হার্ড পাওয়ার, এর 1% আমরা নেই। ইরান যে কাজটি করেছে তার 1% আমরা করতে পারবো না। এই যে দেখেন ভেনেজুয়েলাতে সে যে দাপট দেখালো, জেনারেল নরিয়াগাকে যেভাবে সে ধরে নিয়ে আসলো, তারপর ল্যাটিন আমেরিকার যে দেশগুলো, বিশেষ করে মেক্সিকোর উপর সে যে চাপ প্রয়োগ করছে, কানাডার মতো একটা উন্নত দেশের উপরে আমেরিকা যে আধিপত্য বিস্তার করছে, যেভাবে আফগানিস্তানকে তারা তছনছ করে ছেড়ে দিল, ইরাককে ছেড়ে দিল তছনছ করে, লিবিয়াকে ধ্বংস করে দিল, সিরিয়াকে ধ্বংস করে দিল সরাসরি। তারপর তো এই রাষ্ট্রগুলো আগেও টিকে ছিল, এখনো তারা প্রাণান্ত চেষ্টা করছে টিকে থাকার জন্য। এখনো তাদের যে সক্ষমতা আমাদের চেয়ে অনেক অনেক বেশি। পাকিস্তানের মধ্যে একটা সম্ভাবনাময়, পুরো 1970 পর্যন্ত মানে পুরো এশিয়ার মধ্যে সব দিক থেকে 1 নম্বর রাষ্ট্র ছিল তখন পাকিস্তান। সে কি সিভিল সার্ভিস, কি মিলিটারি সার্ভিস, কি অর্থনৈতিক উন্নয়ন, আনবিলিভেবল। ভারত তো দূরের কথা, জাপান, চীন তখন মানে পাকিস্তানের কাছে কিছুই না। পাকিস্তানের কোনো কর্মকর্তা যখন ইউরোপে যেতেন, সুইজারল্যান্ডে যেতেন, তাদের দিকে, তাদের পোশাক আশাকের দিকে দিয়ে তাকিয়ে থাকতো পাগলের মতো। এও কি সম্ভব? সরকারি কর্মকর্তা এতটা জৌলুসপূর্ণ হয়? আপনি চিন্তা করেন, এখন 1 ভরি স্বর্ণের দাম কত? ধরেন 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা। 1 ভরি স্বর্ণের দাম 3 লাখ টাকা। পাকিস্তান জমানাতে একজন মেজর 450 টাকা বেতন পেতেন। 50 টাকা ছিল তখন 1 ভরি স্বর্ণের দাম। তো 50 টাকা যদি 1 ভরি স্বর্ণের দাম হয়, তাহলে সে 9 ভরি স্বর্ণ প্রতি মাসে কিনতে পারত। তাহলে
পাকিস্তান জমানাতে 450 টাকার একজন মেজরের শুধু বেতন ছিল 450 টাকা, আর বাকি সব রেশন টেশন, বাসা, বাড়ি গাড়ি সব ফ্রি। তো এই 450 টাকার বেতন মানে বর্তমান জমানাতে 9 গুণ যদি হয়, 9 ভরি স্বর্ণ হয়, তাহলে 3 নং 27 লাখ টাকা। এই রাষ্ট্র যদি একজন মেজরকে এখন 27 লাখ টাকা বেতন দেয়, এক মাসের মধ্যে রাষ্ট্র, মানে এটা চলবে? সম্ভবই না, অসম্ভব ব্যাপার। কিন্তু পাকিস্তান রাষ্ট্রে এই ছিল সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা। একজন ডিসি, আপনি তার একটা দেখেন, একটা যশোর, পাকিস্তান আমলে একটা যশ সাহেবের বাড়ি দেখেন, ডিসি সাহেবের বাংলো দেখেন। যশোরে 300 না 400 বিঘা জায়গার উপর ডিসি সাহেবের বাংলো। 300 বিঘার উপরে যে ডিসি সাহেবকে তারা থাকতে দিয়েছে, একজন ডিপ্টি সেক্রেটারি পদমর্যাদার লোকজন ব্রিটিশ জমানাতে, এবং সেটা পাকিস্তান অ্যাভেল করেছে। ভারত সেটা অ্যাভেল করতে পারেনি, পাকিস্তান অ্যাভেল করেছে। সেই পাকিস্তানকে আমেরিকা রীতিমতো দেউলিয়া বানিয়ে দিয়েছে, রীতিমতো দেউলিয়া বানিয়ে দিয়েছে। এবং এই পাকিস্তান 70 থেকে, মানে সেই জিয়াউল হক, পারভেজ মোশাররফ, প্রত্যেকটা মানুষ বারবার শুধু আমেরিকার কাছে বিক্রি করেছে। জুলফিকার আলী ভুট্টো যতই বলে না কেন, সে কিন্তু দাঁড়াতে চেয়েছিল এগেইনস্ট দ্য পাকিস্তান। তারপরে পাকিস্তানের যারা পলিটিশিয়ান ছিলেন, সেই লিয়াকত আলী খান ধরেন বা অন্যান্য যারা বলেন, অল পলিটিশিয়ান প্যাট্রিয়ট ছিল। কিন্তু প্রো আমেরিকান যে শক্তিগুলো, আইয়ুব খান থেকে শুরু হলো, আইয়ুব খান, ইয়াহি খান, টেক্কা খান, তারপরে জিয়াউল হক, জিয়াউল হকের পরে পারভেজ মোশাররফ, পারভেজ মোশাররফের পরে এখন যারা যারা আছেন, সবাই বেঈমান, মুনাফিক, মির্জাফর হয়ে, গাদ্দার হয়ে ওই দেশটিকে এগেন অ্যান্ড এগেন বিক্রি করছে। বিক্রি করে দেখেন একটা জাতি যেটাকে বলা হয় এরিয়ান নেশন, আজ থেকে 5000 বছর আগে মহাভারতের যুগে যখন ধরেন নেবুকাডনেজার, সম্রাট দ্বিতীয় নেবুকাডনেজার, যিনি ব্যাবিলনের ঝুলন্ত বাগান তৈরি করেছিলেন, তারও আগে পাকিস্তানে মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতা তৈরি হয়েছিল। যখন পুরো ইউরোপে একটা মাত্র ছোট্ট শিক্ষালয় ছিল, একাডেমিয়া, ওটাকে বিশ্ববিদ্যালয় বলা যাবে না, একাডেমিয়া প্রতিষ্ঠা করেছিলেন যে এটা প্লেটো, মানে সক্রেটিসের ছাত্র প্লেটো এবং তার ছাত্র এরিস্টটল, আর এরিস্টটলের ছাত্র হলো আলেকজান্ডার। তো এই একাডেমিয়া প্রতিষ্ঠা হওয়ার বহু আগে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বড় যে বিশ্ববিদ্যালয়, সেটা হলো তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, যেটা ছাত্র ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, যেটার প্রথমে ছাত্র এবং পরে শিক্ষক ছিলেন চাণক্য। এই পাকিস্তানে, সেই পাকিস্তান এখন কোথায় চলে গেছে? জঙ্গি হয়ে গেছে, রীতিমতো জঙ্গি হয়ে গেছে। তো কাজেই এই যে দেশ বিক্রি করার যে প্রবণতা, এটা আসে উর্দি পরা সামরিক বাহিনীর হাত ধরে, এটা আসে উচ্চবিলাসী লোভী রাজনীতিবিদদের কারণে, এটা আসে দুর্বল চরিত্রহীন অথর্ব শাসকদের কারণে, যেটা আমি বললাম মোহাম্মদ হোসেন। এবং যখনই কোনো একটা দেশ এবং রাষ্ট্র ত্রিমাত্রিক, অর্থাৎ তার অর্থনীতি খারাপ যাচ্ছে, ঠিক সেই সময়টাতে দেশে একজন চরিত্রহীন দুর্বল শাসক আছে, এবং ওদের অপকর্মের কারণে প্রকৃতি বিরূপ হয়ে একটার পর একটা গজব নাজিল করে, দুর্ভিক্ষ, বন্যা, সবকিছু। ঠিক সেই সময়টাতেই এইরকম দেশ বিক্রির ঘটনা একের পর এক ঘটতে থাকে। আপনি যদি পাক ভারত উপমহাদেশের 1913 থেকে 17 সনের ঘটনা দেখেন, আবার 1943 সন থেকে 53 সন পর্যন্ত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভারতে যে সকল রাজ্য বিক্রি হয়েছিল, এবং ব্রিটিশরা মূলত শেষ মুহূর্তে লর্ড মাউন্টব্যাটেন যেভাবে ভারতীয়দেরকে যাওয়ার সময় বিক্রি করে গেছে, প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি জায়গা যেভাবে বিরোধ বাঁধিয়ে দিয়ে গেছে। এখন আমাদের একটা, মানে আপনি যদি এখনো ধরেন এই যে লুই কানের যে রেকর্ড, আমাদের সংসদের রেকর্ড, এই রেকর্ডটা যদি অরিজিনাল আনতে হয়, শেখ হাসিনা জমানাতে আনার চেষ্টা করা হলো, এটা আমেরিকা থেকে আনতে হয়েছে, আমাদের দেশে ছিল না। এই হলো আমাদের উন্নয়ন। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যে ঘটনাটা ঘটেছে, এইরকম অভিঘাত
এরকম অসম চুক্তি, এরকম গলার কাটা অতীতে কখনো আমাদের এই দেশে ঘটেনি। তো এসে অনেক ছোট ছোট ঘটনার ফলে কখনো 100 বছর, কখনো 200 বছর, কখনো 50 বছর, কখনো 300-400 বছর পর্যন্ত পুরো জাতি আমরা গোলামির শৃঙ্খলা আবদ্ধ ছিলাম। কখনো কখনো দুর্ভিক্ষ, অনাহার, এবং কখনো কখনো 100 বছর ধরে আরবে যখন আয়ামে জাহিলিয়াত, ঠিক সেই সময়টাতে আমাদের এই দেশটাতেও আয়ামে জাহিলিয়াত ছিল। কোনো সরকার ছিল না 100 বছর। দেয়ার ওয়াজ নো গভর্নমেন্ট, দেয়ার ওয়াজ নো কিং, দেয়ার ওয়াজ নো সিভিলেশন। শুধু মারামারি, কাটাকাটি, ডাকাতি, যেটিকে ইতিহাসে বলা হয় মাচ্ছান্যায়। মহারাজা শশাঙ্কের মৃত্যুর পরে পরবর্তী 100 বছর গোপালের ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত, এই 100 বছর আমরা নিজেরা মারামারি করেছি। সেই দিক থেকে 2026 সনের এই সময়টিতে আকাশের গ্রহ নক্ষত্র, প্রকৃতির ডাক এবং দেশ বিদেশের যে চক্রান্তকারী আছে তাদের যে আওয়াজ, সে আওয়াজটিকে আপনারা শুনতে